জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি, দাবি টুকুর। বিএনপিকে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন জানি না, বলছে ইলিয়াস। দাঁড়িপাল্লা স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান। জানাবো গোপালগঞ্জে বন্ধ বেশিরভাগ দোকানপাট, জনমনে আতঙ্ক। এবং সর্বশেষ জানাবো ঝুলতে ঝুলতে গুলি খাওয়া দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি, দাবি টুকুর। জামায়াত ইসলামীর অনেক দায় বিএনপি নিয়েছে বলে দাবি করেছে বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কথা বলে কিন্তু লাভ হবে না, বরং বিএনপির সঙ্গে যখন ছিলেন আপনাদের অনেক দায় কিন্তু বিএনপি নিয়েছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন রাজাকারদের সঙ্গে রাখছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এ মানববন্ধনে টুকু বলেন, গণতন্ত্রের স্বার্থে যে কথাটি এখন তারেক রহমান বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা এ ভূখণ্ডে যারা অবস্থান করি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের। যারাই আন্দোলনে অংশ নিয়েছে, সম্পৃক্ত ছিল, সবারে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে। বিএনপিকে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন জানি না, বলছেন ইলিয়াস। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশে নেই, তারপরেও তাদেরকে সামলাতে পারেন না, আর বিএনপিকে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন জানি না। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। ইলিয়াস হোসেন বলেন, সমন্বয়ক সাহেবেরা এত চেতে গেলেন কেন? বিএনপি চাঁদাবাজেরা নিয়ে আমরাও বলছি, কিন্তু আপনারা জিয়াউর রহমান, খালেদা জিয়া কাউকে ছাড়ছেন না, ঘটনা কি? তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে নেই, তারপরেও তাদেরকেই সামলাতে পারেন না, আর বিএনপিকে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন জানি না, তারপরেও দোয়া থাকলেও এগিয়ে যান। দাঁড়িপাল্লা স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। এ সময় তাদের দাঁড়িপাল্লা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা পরিবেশ। উদ্যানের চারদিক দিয়ে হাজারো নেতাকর্মীকে মিছিল নিয়ে প্রবেশ করতে দেখা যায়। সমাবেশস্থলে দেখা যায় উত্তরবঙ্গের নেতাকর্মীরা তাদের বাসগুলো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মে অ্যাভিনিউতে রেখে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। ফার্মগেট থেকে মিছিলটি শাহবাগ পর্যন্ত ছিল। সেই মিছিলে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। আবার দক্ষিণবঙ্গের নেতাকর্মীদের ঢাকা মেডিকেলের দিক থেকে আসতে দেখা যায়। ছোট ছোট গ্রুপ করে মিছিল করে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। প্রতিটি মিছিলের স্লোগান ছিল দাঁড়িপাল্লা। অনেকের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকও রয়েছে। কপালে জেলার নাম ও জামায়াতের লোগো এবং গায়ে সাদা টি শার্ট ও পাঞ্জাবি পরতে দেখা যায়। গেঞ্জিতে লেখা রয়েছে তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে ভোট, দাঁড়িপাল্লায় ভোট দিন ইত্যাদি। জানা গেছে সকাল 10টা থেকে কুরআন পাঠ হবে, এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টায়। সমাবেশস্থলে 20টি পয়েন্টে প্রায় 6,000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য কমপক্ষে 15টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে। উল্লেখ্য, সমাবেশে নেতাকর্মীদের আনতে 3 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী ঢাকা, রাজশাহী সিরাজগঞ্জ, ঢাকা সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ রুটে। গোপালগঞ্জে বন্ধ বেশিরভাগ দোকানপাট, জনমনে আতঙ্ক। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ, প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ 14 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিল হলে শহরটিতে জনমনে এখনও আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজনীয় ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। শহরের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল 10টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে দেখা যায় কিছু যানবাহন দাঁড়িয়ে আছে, তবে যাত্রী তেমন নেই। কিছু মানুষ এদিক ওদিক যাচ্ছেন। লঞ্চঘাট এলাকায় 2-1টি দোকান ছাড়া বাকি দোকানগুলো বন্ধ দেখা গেছে। শহরের চৌরঙ্গি, বটতলা, কালীবাড়ি, বিসিক সহ থানাপাড়া এলাকায়ও একই চিত্র দেখা গেছে। জরুরি প্রয়োজনে কিছু মানুষ আর কিছু দিনমজুর ঘর থেকে বের হয়েছেন। এর মধ্যে দিনমজুরের সংখ্যাই বেশি।
জেলা শহরের লঞ্চঘাট এলাকায় কথা হয় লিমন নামে এক যুবকের সঙ্গে। তিনি বলেন, জরুরি কাজে শহরে এসেছিলাম, তবে কাজ হবে কিনা জানি না, বেশিরভাগ দোকানপাট বন্ধ, এখনো চারদিকে আতঙ্ক, কখন জানি গ্রেপ্তার হই এই ভয়ে আছি। বিভিন্ন এলাকায় রাতে অভিযান পরিচালনা করার সাধারণ মানুষ অনেকেই ঘর বাড়ি ছাড়া। বিসিক এলাকায় কথা হয় সুরুজ নামে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, কারফিউ নেই জেনে বাজার করতে এসেছি, শহরের লোকজনের আনাগোনা একদমই নেই, বাজার করছি তবে ভেতরে ভেতরে আতঙ্ক কাজ করছে। মাহমুদ মিয়া নামে এক ইজিবাইক চালক বলেন, গত 3 দিন ধরে শহরে গাড়ি চালাচ্ছি, তবে ইনকাম নেই। আজকে কারফিউ নয়, ভাবছিলাম কিছু আয় হবে, তবে সেই পরিমাণ ইনকাম হচ্ছে না, মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। জেলা শহরের লঞ্চঘাট এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে নেতৃত্ব দিচ্ছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর রুহুল আমিন সরকার। তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি বলেন, পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক, কারফিউ নেই, যার কারণে সাধারণ মানুষ অনেকে ঘর থেকে বের হচ্ছেন। আমরা অভিযানও পরিচালনা করছি, তবে অভিযানে যেন নিরাপত্তা কেউ আটক না হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। ঝুলতে ঝুলতে গুলি খাওয়া দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি আমির। রাজধানীর মেরাদিয়ার নোয়াপাড়ার বাসিন্দা আমির হোসেন 2024 সালে আজকের দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে পুলিশের গুলি থেকে প্রাণে বাঁচতে মেরাদিয়ায় নির্মাণাধীন একটি ভবনের রড ধরে ঝুলে থাকেন তিনি। তাতেও শেষ রক্ষা হয়নি। একে একে পুলিশের 6টি গুলি আমির হোসেনের 2 পায়ে বিদ্ধ হয়। তার সেই গুলিবিদ্ধ হওয়ার নির্মম মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা ভেবেছিলেন সেই তরুণ আমির হোসেন বেঁচে নেই, তবে আশার আলো জাগিয়ে আহত হওয়ার 7 দিন পর মোটামুটি শঙ্কামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন আমির হোসেন। জুলাই অভ্যুত্থানের 1 বছর হতে চলল, এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি আমির। আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, চলাফেরার সীমাবদ্ধতা আর রোজগারের অনিশ্চয়তার পাশাপাশি মৃত্যু দুয়ার থেকে ফিরে আসা আমির হোসেন এখন বয়ে বেড়াচ্ছেন সেই দুঃসহ স্মৃতি। আমিরের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। কয়েক বছর আগে মাকে হারিয়ে তারা 3 ভাই বোন ঢাকায় মেরাদিয়ায় নোয়াপাড়ার ফুফুর বাসায় চলে আসেন। বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিকশা চালান। গুলিবিদ্ধ হওয়ার আগে হোটেলে কাজ করে সংসার চালাতেন আমির হোসেন। ঢাকায় কাজ করতে না পেরে 2 মাস আগে আবার গ্রামে চলে যান তিনি। 1 বছর ধরে কেমন আছেন আমির হোসেন, কতটুকু সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন সে বিষয়ে জানতে মুঠোফোনে জানতে চাওয়া হয় আমির হোসেনের কাছে। আমির হোসেন বলেন, একটাই কষ্ট, আগের মতো চলাফেরা করতে পারি না, ভারী কোনো বোঝা বহন করতে পারি না, জীবনে আর ভারী কোনো কাজ করতে পারবো না, এখন দোকানদারি ছাড়া উপায় নাই। ওই সময় স্মৃতি মনে করে ভয় পাই না, তেমন ভয় দিয়ে জীবন চলে না, কিন্তু মাঝে মধ্যে গুলি খাওয়া স্মৃতি চোখে ভেসে আসে। আমার কষ্ট এই, আমি স্বাভাবিকভাবে চলতে পারি না, সামনে কিভাবে চলবো জানি না। অনেকে দোকান দেওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু আমার কাছে সেই পুঁজি নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আমির হোসেন বলেন, 1 বছর ধরে আমার কোনো খোঁজ নেয়নি কেউ। 1 বছর হলো গুলি খেয়েছি, কিন্তু তেমন কোনো সহায়তা পাইনি। এখনো পর্যন্ত মাত্র 2 লাখ টাকা পেয়েছি। আসুন্না ফাউন্ডেশন থেকে একটা রিক্সা দিয়েছিল, কিন্তু কিছুদিন চালানোর পর পায়ে ব্যথা হয়। ডাক্তার বলেছেন বেশি রিক্সা চালানো যাবে না। পায়ের বর্তমান অবস্থা জানতে চাইলে আমির হোসেন বলেন, আমার তো পায়ে রক্তনালী ছেয়ে গিয়েছিল, ঢাকা হৃদরোগ হাসপাতালে অপারেশন হয়েছিল। পায়ের একটা রগ অন্য একটা রগের সঙ্গে জোড়া দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন পায়ে বেশি চাপ দেওয়া যাবে না, এই কারণে এখনও 6টা গুলির দাগ আছে। অভ্যুত্থান হলো, সরকার পরিবর্তন হলো, পুলিশ আপনাকে যে হত্যার চেষ্টা করলে এই ঘটনার বিচার চান কিনা? আমির হোসেন বলেন, যারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, যারা গুলি করেছিল তাদের বিচার হোক। আমাকে একদিন হাইকোর্টেও নেওয়া হয়েছিল, কিন্তু এরপর থেকে তেমন কোনো অগ্রগতি হয়নি। বিচার প্রক্রিয়া কতদূর, কোনো মামলা করেছেন পুলিশের বিরুদ্ধে? আমির হোসেন বলেন, কিছু বলার নেই। যারা আমাকে গুলি করেছিল তাদের মধ্যে মাত্র 1জন গ্রেপ্তার হয়েছে, আরেকজন এখনও পলাতক, অথচ তাদের ছবি ফুটেজ সবই আছে। তারা তো রামপুরা থানায় পুলিশ ছিল, তথ্য সবার জানা, তাহলে কেন গ্রেপ্তার করা যায় না সেটা আমার প্রশ্ন। অনেকে বলেছিল মামলা করতে, কিন্তু মামলা করতে গেলে খরচ, ঝামেলা, আর আমার উপর যদি উল্টো চাপ সৃষ্টি হয়, এজন্য মামলা করিনি। এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।